الحمد والنعمة لك والملك لا شريك لك। আজ পবিত্র হজ, লাখো মুসল্লির কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। ত্যাগের ঈদের অপেক্ষা। ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন কর্মজীবীরা। বাস, ট্রেন, লঞ্চে ভিড়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট, ঝুঁকি নিয়ে ট্রাকে ছুটছেন অনেকে। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট, বেড়েছে বেচাকেনা। চাহিদা বেশি মাঝারি গরুর, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেবে না সরকার। বিচারকরা স্বাধীনভাবে তাদের কাজ করছেন, বললেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ নয়, এখনই অবস্থান বদলাবে না নয়াদিল্লি। আইনি ও কূটনৈতিক জটিলতা দেখছেন ভারতের বিশ্লেষকরা। এবং যুদ্ধবিরতির মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা। চুক্তির জন্য কোনো তাড়াহুড়া নেই, বললেন ডোনাল্ড ট্রাম্প। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। মিনার তাবুর শহর থেকে আজ ভোর থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান জড়ো হয়েছেন বিদায় হজের স্মৃতি বিজড়িত এই ময়দানে। সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করে মহান রবের কাছে ক্ষমা প্রার্থনা করবেন তারা। সাদা এহরাম বাঁধা লাখ লাখ হজ যাত্রীর পদচারণায় আজ পূর্ণ ঐতিহাসিক আরাফাতের ময়দান। ইসলামী শরীয়ত অনুযায়ী 9 জিলহজ জোহরের ওয়াক্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করা বা ওকুফে আরাফাত হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন বা ফরজ। আল্লাহর নৈকট্য লাভের আশায় এখানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের 15 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান। এদিন আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হয়। খুতবা শেষে হজযাত্রীরা এক আজান ও 2 ইকামতে জোহর এবং আসরের নামাজ একসঙ্গে কসর করে আদায় করেন। এরপর সূর্যাস্ত পর্যন্ত চলে মহান রবের দরবারে অঝোর কান্নায় ক্ষমা প্রার্থনা, জিকির ও বিশ্বশান্তির জন্য মোনাজাত। দিনটিকে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচনা করা হয়। দিনভর আরাফাতে অবস্থানের পর সূর্যাস্তের সাথে সাথে হাজিরা রওনা হবেন মুজদালিফার দিকে। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন তারা। এরপর বুধবার মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ ও কোরবানি আদায়ের মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদে ঘরমুখো মানুষের ঢল রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। সকালে সবচেয়ে বেশি চাপ দেখা গেছে লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে। ট্রেনের ভেতরে আসন ছাপিয়ে অনেক বগিতে তিল ধারণের জায়গা নেই। আর শেষ সময় বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। ভোর থেকে একের পর এক বাস ঢাকা ছাড়ছে। সকালে এমন চিত্র দেখা গেছে মহাখালী বাস টার্মিনালে। সুবর্ণ, মহানগর গোধূলি, একতা, তিস্তা, পারাবত, জয়ন্তিকা এক্সপ্রেস প্ল্যাটফর্মে অপেক্ষমান ট্রেনগুলো স্বপ্ন নিয়ে একে একে ছুটে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। টিকিট হাতে নির্দিষ্ট ট্রেনটি খুঁজতে স্টেশন জুড়ে তাই এই যাত্রী চাপ। সকালে সবচেয়ে বেশি চাপ দেখা গেছে লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে। ট্রেনের ভেতরে আসন তো দূরের কথা, অনেক বগিতে তিল ধারণের ঠাঁই নেই। ঢাকা থাকার সবচেয়ে বড় আনন্দটাই হলো যে ঈদে বাড়ি যাওয়া। এটা নিয়ে আমরা আর কি সবসময় আশা নিয়ে থাকি কখন ঈদ আসবে, কখন বাড়ি যাব। অলরেডি 40 মিনিট লস, তারপরে দেখি কতক্ষণে ঢুকে তারপরে আমরা উঠতে পারি। মানুষের অনেক ভিড়, অনেক ধাক্কাধাক্কি করে হয়তো ট্রেনে ওঠা লাগতে পারে। আর ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে রেল কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেলেও শেষ পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এটাকে যদি আমরা পুরোপুরি ট্রেনকে ছাদ থেকে নামায় যদি আমরা ট্রেন ছাড়তে চাই, এতে অনেক এটা একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ট্রেন ছাড়তে বিলম্ব হবে। তো সার্বিক দিক চিন্তা করে আমরা সেইভাবে আর পুরোপুরি আমরা তাদেরকে আমরা নিরুৎসাহিত করে থাকি, বলে থাকি, তো চেষ্টাও করি। অন্যদিকে ভোর থেকেই একের পর এক রাজধানী ছাড়ছে বাসগুলো। সকালে এমন চিত্রই দেখা গেছে মহাখালী বাস টার্মিনালে। টার্মিনালে এসে টিকিট না পাওয়া ও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও আছে, যদিও অস্বীকার করছেন পরিবহন সংশ্লিষ্টরা। মা আছে, বাবা আছে, বোন আছে, তারা ভাবতেছে হয়তো যাম, আজকে জানাইছি সকালে। কাউন্টারে মানে ই নাই, মানে মাস্টার নাই কে,
কেউ বলতেছে গাড়ি নেই, কারণ ভাড়া অতিরিক্ত মানে নৌকায় ভাবে একটু ভাড়া বেশি নিতে আছে। 12 জন মানুষ আছি, কোনো টিকিট পাই নাই, সিটও পাই নাই, এখন বর্তমান বসে আছে, আর কি কোনো দিশা পাইতেছি না। তাদের কোনো কোনো রুটে পর্যাপ্ত বাস থাকলেও বেশ কিছু রুটে সংকট আছে, এতে অপেক্ষায় থাকতে হচ্ছে অনেক যাত্রীকে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন সড়কে কিছু জায়গায় যানজট থাকায় সময় মতো আসতে পারছে না বাসগুলো। এর থেকে আরো মহামারী ভিড় থাকার কথা ছিল, কিন্তু সেই ভিড়টা নাই। আর ভিড়টা না থাকারও পিছনে কারণ আছে, সেটা হচ্ছে ছুটিটা অ্যাডভান্স হয়ে গেছে। তখন অগ্রিম টিকিট ছাড়ে দিয়েছে, এবার সব টিকিটই অনলাইনে ছাড়া হয়ে গেছে, এই কারণে গাবতলীতে তেমন একটা জ্যাম নাই, কারণ যাত্রী আগে থেকে এবার টিকিট পাইছে। এদিকে বাস টার্মিনালে যানজট এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালেও, যেন ছুটির ঘণ্টা বেজেছে, গন্তব্যের দিকে ছুটছেন সবাই। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। বাসে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শেষ সময় ঘরমুখ মানুষের অনেক বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এই মুহূর্তে টার্মিনালে কেমন চাপ দেখছেন, যাত্রীরা কি বলছেন জানাবেন। বাসের আসলে যাত্রীদের চাপ রয়েছে এবং বাসের আসলে সংকটও রয়েছে। যে পরিমাণ বাস প্রয়োজন যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে, সেই পরিমাণ বাস নেই, বা বাসগুলো যেগুলো বিভিন্ন জেলায় গিয়েছে সেগুলো আসতে পারছে না। যে কারণে যাবার পেছনেই দেখছেন যে ধরনের বাস যে পরিবহন পাচ্ছেন, তাতে করেই আসলে তারা বাড়ির উদ্দেশ্যে ছুটছেন। বিশেষ করে বেশ কিছু লোকাল পরিবহন রয়েছে, সেই পরিবহনগুলোতে আসলে এখন যারা যাত্রী রয়েছেন তারা আসলে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে, তারা বলছেন যে এই গাবতলী বাস টার্মিনাল থেকে উত্তর কিংবা দক্ষিণ অঞ্চলের যে বাসগুলো রয়েছে সেগুলোর অনেকগুলোর আসলে টিকিটগুলো আগেই অনলাইনে অনেকেই কেটে ফেলেছেন, যে কারণে অনেকেই টার্মিনালে এসে টিকিটগুলো পাচ্ছেন না। এবং অনেকে বলছিলেন যে দৌলদিয়া পাটুরিয়া ঘাট থেকে গরু পরিবহনের যে ট্রাকগুলো সেগুলো আসার কারণে আসলে বাসগুলো ঠিক সময় মতো তাদের এখানে আসতে পারছে না, যে কারণে পর্যাপ্ত বাস যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণে বাস আসলে যাত্রীরা পাচ্ছেন না, যে কারণে তারা এই বাধ্য হয়েই আসলে লোকাল যে পরিবহন সেগুলোতেই যাচ্ছেন। অনেক শ্রমিকদেরকে আজকে আমরা দেখছি যে তারা আসলে তারা জীবিকা শেষ করে আজকের দিনে তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। ভাড়া নিয়ে তো এক ধরনের অভিযোগ আছেই যে বাড়তি ভাড়া আসলে নেওয়া হচ্ছে, এটা প্রায় সব ধরনের যাত্রী তারাই বলছেন যে ঈদ উপলক্ষে যেটা সবসময় নেওয়া হয়ে থাকে, এবারও সেই একই চিত্র। তবে যারা বাসের সহকারী রয়েছেন, চালকরা রয়েছেন, তারা কিন্তু আবার বলছেন যে না, আসলে বাড়তি ভাড়া তারা নিচ্ছেন না, সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছেন। তো যাত্রীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে যেতে পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আসলে তারা খুবই তৎপর রয়েছেন। গাবতলী বাস টার্মিনালে পুলিশ কন্ট্রোল রুম রাখা হয়েছে, এখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে, পাশাপাশি সিসি ক্যামেরা সহ সব ধরনের নিরাপত্তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং যাত্রীরাও মুখী আছেন, তারা আসলে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। ঈদ উদযাপনে গ্রামের বাড়ি ফিরছেন কর্মজীবীরা। বাস, ট্রেন, নৌযানে উপচে পড়া ভিড়। চাপ বেড়ে যাওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কখনো যানজট, কখনো ধীরগতিতে চলছে যানবাহন। দেশের অন্যান্য মহাসড়কগুলোতে যানবাহনের চাপ না থাকলেও ভোগান্তি বাড়িয়েছে বৈরী আবহাওয়া। নারায়ণগঞ্জে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। শেকরের মায়ায় ঘরে ফিরছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে উপচে পড়া ভিড়। ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে বাড়ির পথ ধরেছেন অনেকে। ঈদযাত্রায় মহাসড়কগুলোতে যানবাহনের বাড়তি চাপের পাশাপাশি এবার যোগ হয়েছে বৈরী আবহাওয়া। বৃষ্টি উপেক্ষা করেই ঘরমুখী মানুষের ঢল নামে গাজীপুরের প্রধান দুই মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কখনো থেমে থেমে চলে যানবাহন, কখনো যানজটে থমকে দাঁড়ায় গাড়ির চাকা। এদিকে ভোর থেকে যানজটের কবলে পড়েন উত্তরাঞ্চলের যাত্রীরা। অতিরিক্ত গাড়ির চাপ, বিকল যানবাহন ও বৃষ্টিতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানুষের কষ্ট কমাতে যমুনা সেতুর দুটি লেনই খুলে দেয়া হয় উত্তরাঞ্চলগামী যানবাহনের জন্য। এতে আবার ঢাকামুখী পশুবাহী ট্রাকসহ অন্যান্য গাড়ি আটকা পড়ে সেতুর পশ্চিম পাড়ে। পদ্মা সেতু ব্যবহার করে নির্বিঘ্নে বাড়ি ফিরছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশেও যানজট নেই, তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে।
ঘরমুখী মানুষের ঢল নেমেছে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে। ঢাকা ও লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চের ডেক থেকে ছাদ পর্যন্ত যাত্রীতে পরিপূর্ণ। লঞ্চে অনেক পরিমাণে ভিড় ছিল, আমরা বসতে পারিনি। কেবিন, তারপরে ঢালা বিছানা, সিট কোনো কিছুই খালি ছিল না। ধারণ ক্ষমতার চাইতে দ্বিগুণ প্যাসেঞ্জার বহন করে এবং ভাড়াও অন্য টাইমে যা নেয় তার চেয়ে অনেক বেশি ভাড়া নেয়। যাত্রীদের নিরাপত্তায় ইলিশা লঞ্চঘাট এলাকায় 5টি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি, আর তাই রাজধানীর পশুর হাটগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। কয়েকদিন আগেও যেখানে ক্রেতার উপস্থিতি ছিল কম, সেখানে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দরদাম আর বেচাকেনা। তবে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুতেই বেশি আগ্রহ দেখাচ্ছে ক্রেতাদের। অন্যদিকে বাড়তি খরচের কথা বলে এখনো দাম কমাতে নারাজ বিক্রেতারা। দরদাম, হাকডাক আর মানুষের ভিড়ে জমে উঠেছে রাজধানীর গাবতলী পশুর হাট। কেউ পরিবারের জন্য ছোট গরু খুঁজছেন, কেউ আবার মাঝারি গরুতেই মিলিয়ে নিচ্ছেন সামর্থ্য। ঈদের সময় ঘনিয়ে এলেও দামে খুব একটা নমনীয় নন বিক্রেতারা। তাদের দাবি, গরুর খাদ্য, পরিচর্যা, পরিবহন আর শ্রমিক খরচ সব মিলিয়ে এবার ব্যয় বেড়েছে কয়েক গুণ। তাই কম দামে বিক্রি মানেই লোকসান। আমার 8টা গরু আনছে, 8টা গরুতে আমি ধরেছি যে আমার 1 লক্ষ টাকা লাভ হলে আমি যথেষ্ট আমি মনে করি। যদি না বেচতে পারি আর কি করব, বাসায় নিয়ে যাব। আর এরকম কোনো মেডিসিন খাওয়াই না যা আমাদের গরুগুলা নষ্ট হবে। মঙ্গলবার রাজধানীর প্রায় সব পশুর হাটেই বেড়েছে ক্রেতার উপস্থিতি। তবে সবচেয়ে বেশি চাহিদা ছোট ও মাঝারি আকারের গরুর। অনেক ক্রেতার অভিযোগ, শেষ সময়েও দাম অনেক বেশি। বড় গরুগুলো আগের বারের তুলনায় অনেক বেশি চাচ্ছে এবার। আগের বার যেগুলো 4-5-এর মধ্যে চাচ্ছিল, এগুলো চাচ্ছে এবার 7-8-এর উপরে। টার্গেট একটা গরু 4 লাখ, সেই গরু 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ চাইবা, ডবল হিসাবে। যে নরম সুরের কথা, এই ধরনের কোনো হিসাব নাই। হ্যাঁ, সাধ্যের মধ্যে, কিন্তু দাম ছাড়তেছে না তো আজকে এখনো। 3 দিন ধরে 8টি গরু নিয়ে গাবতলী হাটে অবস্থান করছেন এক ব্যাপারী। এখন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র 1টি। বাকি গরুগুলো বিক্রি না হলে বড় ধরনের লোকসানের আশঙ্কা তার। 8টার মধ্যে বিক্রি হয়েছে 1টা। বেচা কিনি নাই, মনে করেন গরু আইনে যদি ফেরত নিয়ে যাওয়া লাগে তাহলে মন খারাপ তো ওর কথাই। বেচা কিনা হচ্ছে না বলে তো বসে আছে, এখন দাম নাই। এদিকে পশু কেনা বেচার পর নিরাপদে ফেরার ব্যবস্থা রয়েছে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন এনজিআরডি প্রতিমন্ত্রী আর ঢাকা উত্তর সিটির প্রশাসক। আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে। ক্রেতা এবং বিক্রেতাদের স্বস্তিদায়ক কেনাকাটা এবং পশুর হাট ব্যবস্থাপনা সুন্দর করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সিটি কমিশনের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন আমরা করব। শেষ মুহূর্তের এই হাট যেন এখন অদৃশ্য অপেক্ষার নাম। কেউ অপেক্ষায় কম দামে ভালো গরু কেনার, আবার কেউ তাকিয়ে আছেন অন্তত খরচটা উঠে আসবে এই আশায়। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর হয়ে উঠছে রাজশাহীর পশুর হাট। সার্বিক পরিস্থিতি জানাতে কাটাখালী হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, বিভাগ জুড়ে কোরবানি পশুর সরবরাহ কেমন দেখছেন? ক্রেতার চাহিদা ও পশুর দাম নিয়ে বিস্তারিত জানাবেন। আপনাকে জানিয়ে রাখছি যে রাজশাহী বিভাগে এবার খামারিরা বা এখানকার 2.25 লাখ খামারি রয়েছে এবং তারা রাজশাহী বিভাগের 8 জেলায় 47 লাখ পশু প্রস্তুত করেছিল এবার কোরবানির জন্য। এবং এই পশুর তালিকায় গরু, মহিষ, ছাগল, ভেড়া সবই রয়েছে। এবং এই যে পশু প্রস্তুত করেছে এর মধ্যে বিভাগের চাহিদা হচ্ছে 24 লাখ এবং উদ্বৃত্ত রয়েছে আরো 18 লাখ, যেগুলো সারা দেশে যাচ্ছে। এবং জানিয়ে রাখছি যে এই যে পশুর হাটটি আমি এসেছি, এটি রাজশাহী সিটি হাট। এই হাটটিতে আসার পর যেটি দেখলাম যে অনেকেই গরু নিয়ে অপেক্ষা করছে। তার মধ্যে একজন বিক্রেতা বলছিলেন তিনি 7 দিন ধরে অপেক্ষা করছেন, কিন্তু গরুর ক্রেতা মিলছে না। এবং অনেকেই বলছেন যে এবার ক্রেতারা বলছেন যে এবার দাম একটু বেশি। অন্যদিকে খামারিরা বলছেন যে আসলে গরু তো বিক্রি হচ্ছে না, অনেকে দাম বলছেই না। তো এই অবস্থায় কিন্তু আছে। তো আমরা যদি একটু কথা বলি, এখানে বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতা আছেন। এবার গরুর দাম কেমন মনে হচ্ছে? বেশি লাগছে তো, অনেকই বেশি লাগছে। যেগুলো দেখা যাচ্ছে যে 70-80 হাজার গরু, এগুলো 1,30,000-1,25,000 হয়েছে। ভাই এবার গরুর দাম আগাবারও গরু বেচেছি, এবার দেখা যাচ্ছে গরু আমরা কিনে নিয়েছি 5-10 হাজার বেশিতে। তো ওই দামটা রিফেক্টটাই পড়ছে এখন বর্তমান, বুঝতে পারছেন আপনি? দাম বেশি দিয়ে কিনে এনেছেন, কিন্তু ক্রেতা কি পাওয়া যাচ্ছে? ক্রেতা কম। আপনি বলছিলেন যে 7 দিন ধরে বসে আছেন, গরু বিক্রি হচ্ছে না, কি অবস্থা? আমি গরু বিক্রি করতে পারিনি ভাই, আমার 30টা গরু আছে, আমি 4 পিস গরু পেয়েছি, গরু বিক্রি করতে পারিনি। মানুষ লাইনে গরু দাম কম বলছে। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এখানকার যারা ক্রেতা বিক্রেতা তারা বলছিলেন যে গরু মানে এবার দাম বেশি,
ক্রেতারা বলছেন, অন্যদিকে যারা বিক্রেতা তারা বলছেন যে আসলে ক্রেতার অভাব। অর্থাৎ রাজশাহী বিভাগে যে গরুর যে উদ্বৃত্ত যে সংখ্যাটি রয়েছে, এই যে বর্ধিত গরু রয়েছে, এসব কারণেই কিন্তু চাহিদাটা কম, ক্রেতার সংখ্যা কম। এ কারণে কিন্তু এই দুই পক্ষের যে একটা অভিযোগ পাল্টা অভিযোগ এটির সৃষ্টি হয়েছে। এই ছিল রাজশাহীর সিটি হাট থেকে সর্বশেষ। বর্তমান সরকার অপরাধীদের ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের নির্মূল করা হবে। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তর কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের নির্মূল করা হবে। র্যাব ও পুলিশ একাডেমি নির্মাণের খবরে সন্ত্রাসীরা সেখানে হামলা চালায় বলে মন্তব্য করেন তিনি। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অব্যাহত আছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। সীমান্তে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানান মন্ত্রী। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে, সেটা আপনাদের মতো আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে বিচার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার তা করা হবে। তবে সারা দেশে বিচারক এবং আইনজীবী সংকটের কারণে অনেক সময় বিচার কার্য দীর্ঘ হয়, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইন মন্ত্রণালয় থেকে যেভাবে বলে দেয়া হয় বিচারকরা সেভাবেই রায় দেন। এনসিপি নেতা হাসনাত আবদুল্লার এমন অভিযোগের জবাবে আইনমন্ত্রী বলেন, বিচারক বিচার কার্যের স্বাধীন নয়, এ ব্যাপারে তিনি আদালত অবমাননাকর বক্তব্য দিয়েছেন। বিচারকরা স্বাধীনভাবে কাজ করছেন বলেই তাদের নেতারা মামলার পরদিনই জামিন পেয়েছেন। বাংলাদেশের বিচারকরা অন্য যে কোনো দেশের তুলনায় স্বাধীনভাবে কাজ করতে পারে বলে দাবি মন্ত্রীর। আদালত অবমাননাকর বক্তব্য উনি দিয়েছেন, এটা সঠিক না। যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকতো, ওনাদের নেতারা গ্রেপ্তারের সাথে সাথে পরবর্তীতে দিন জামিন পাইতেন না। বিচারকরা তাদের কার্যক্রমে সম্পূর্ণ স্বাধীন। রামিসা হত্যা মামলায় কেউ কেউ বলছেন যে অতি দ্রুত যাচ্ছে, যাতে ন্যায় বিচার ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমরা সব দিক খেয়াল রেখেই আমরা আমাদের আইনসঙ্গত যেটা কাজ সেটা করে যাচ্ছি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার, যেন তিনি বাংলাদেশে দায়ের হওয়া মামলাগুলোর মুখোমুখি হন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কিন্তু এই প্রত্যর্পণ প্রক্রিয়া কতটা সহজ? ভারত কি সহজেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন, আইনি ও কূটনৈতিক জটিলতায় বিষয়টি বেশ সময় সাপেক্ষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দেশের মাটিতে তার নামে দায়ের করা হতে থাকে একের পর এক হত্যা মামলা, রায় হয় মৃত্যুদণ্ডেরও। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তবে বাংলাদেশ চাইলেই কি ভারত তাকে ফেরত দেবে? ভারত সরকার তাকে ফেরত পাঠাবে না। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, যেহেতু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আশ্রয় নিয়েছেন, তাই এখনই নিজেদের অবস্থান বদলাবে না নয়াদিল্লি। শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলায় অভিযুক্ত বা দোষী করা হয়েছে, তার যাবতীয় নথিপত্র কিন্তু দাবি করতে পারে। শেখ হাসিনা যেহেতু ভারতের আশ্রিতা বা অতিথি হিসেবে তাকে ভারত সরকার আশ্রয় দিয়েছেন, সেক্ষেত্রে তাকে আদৌ ভারত সরকার বাংলাদেশের কাছে ফিরিয়ে দেবে কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে। দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও তার বেশ কিছু শর্ত রয়েছে। হোস্ট কান্ট্রি হিসেবে ভারত পুরো বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে, এমনটাই মনে করছেন দেশটির পররাষ্ট্র বিষয়ক এই বিশেষজ্ঞ। শেখ হাসিনাকে ফেরত যদি পাঠাতে হয়, তার জন্য যে নেসেসারি পেপার ওয়ার্ক, সেটা কি বাংলাদেশ যথাযথভাবে করে এই দাবি ভারত সরকারের কাছে করছে? ওনার ট্রায়ালটা যথাযথভাবে হয়েছে, ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ প্রমাণিত হয়েছে সেগুলি প্রশ্নাতীত, সেগুলি নিয়ে মানে আইনের দিক থেকে আর কোনো নেই। এরকম একটা ব্যাপার না হওয়া পর্যন্ত ভারত সরকার ওনাকে ফেরত পাঠাবে না, এটাই ভারত সরকারের সিদ্ধান্ত।
কূটনৈতিক শিষ্টাচার আর আইনি বাধ্যবাধকতার মাঝে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি এখন দুই দেশের মধ্যেই এক বড় পরীক্ষা। ভারত তাদের দীর্ঘদিনের মিত্রকে কিভাবে সামলায় আর বাংলাদেশ আইনি পথে কতটা সফল হয় তার উত্তর মিলবে ভবিষ্যতেই। ডিবিসি নিউজ ডেস্ক। যুদ্ধবিরতির মাঝে দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হামলার হুমকি থাকায় আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে তারা। যে কোনো উপায়ে হরমুজ প্রণালী খুলতে হবে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে চূড়ান্ত চুক্তির কাছাকাছি নয় বলে জানিয়েছে ইরান। অন্যদিকে হিজবুল্লাহর উপর আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের সাথে চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি এমন ঘোষণা দিয়েও হঠাৎ নতুন করে দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় নিযুক্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা। সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে সেনাদের সুরক্ষার বিষয়ে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীর কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের কাছে এ হামলা চালানো হয়। উপকূলীয় শহরটিতে ইরানের একটি বড় নৌঘাঁটি রয়েছে। তবে এই হামলার পর তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। হামলার আগ মুহূর্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তি সইয়ের ইঙ্গিত দিলেও সুর নরম করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন চুক্তির জন্য কোনো তাড়াহুড়ো নেই। অন্যদিকে আলোচনা কিছুটা এগিয়েছে স্বীকার করলেও কোনো চুক্তি এখনই হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এদিকে লেবানন ইসরায়েল 2 মাসের যুদ্ধবিরতিতে থাকলেও দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে লক্ষ্য করে তেল আবিবের হামলা চলছেই। এরই মধ্যে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভারতের সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারছে বাংলাদেশ। এদিন 2 ভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচেও খেলছে মারিয়া মান্ডার দল। আগামী 28 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল সবুজের সাফ মিশন। ভারতের ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে সোমবারের আবহাওয়ার চিত্রটা ছিল ভিন্ন। রোদের বদলে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টি। তবে প্রতিকূল আবহাওয়াতেও থেমে থাকেনি আফিদাদের অনুশীলন। ওয়ার্ম আপ দিয়ে শুরু, এরপর পাসিং ড্রিল ও পজিশন ভিত্তিক অনুশীলনে ব্যস্ততা, আর শেষটা হয়েছে 30 মিনিটের একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে। আজকে ট্রেনিংয়ে আমরা ফেজ অফ প্লেতে ছিলাম। আমাদের ট্যাকটিক্যাল কাজগুলি হয়েছে যে আমরা কিভাবে ডিফেন্ডিং করব এবং কিভাবে অ্যাটাকিং করব, এটা নিয়ে কোচ অনেকবার কাজ করেছে। যে শেপটা কিভাবে ঠিক রাখবো উইথ বলে এবং উইদাউট বলে, এটা নিয়ে আমাদের বেশি কাজ হয়েছে আজকে। অনুশীলনে সবাইকেই দেখা গেছে বেশ চনমনে, নেই কোনো ইনজুরি সমস্যাও। হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলতে বদ্ধপরিকর এই দলটা, সবার মাঝেই নিজেকে ছাপিয়ে প্রতিনিয়ত ভালো করার অদম্য এক জেদ। আমাদের দলের সার্বিক অবস্থাটা আমরা থাইল্যান্ড থেকে বুঝতে পারছি যে আমাদের থাইল্যান্ডে মেয়েরা খুব হার্ড ওয়ার্ক করছে, করার পর আমরা এখানে আসছি। এখন সবাই ম্যাচ খেলার জন্য উদ্দীপ্ত, উদ্গ্রীব হয়ে আছে যে ভালো করার জন্য। ভালো করতে হলে মেয়েরা অনেক স্ট্রাগল করতেছে। কন্ডিশনের সাথে মানিয়ে নেয়াই মেয়েদের প্রথম চ্যালেঞ্জ। সাফের পর্দা সোমবার থেকে উঠলেও বাংলাদেশ ম্যাচের আগে সময় পাচ্ছে আরও 2 দিন। আগামী 28 মে লাল সবুজের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 55 ধাপ পিছিয়ে থাকা মালদ্বীপ। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। বড় জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করল স্বাগতিক ভারত। আগামী রোববার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতের মেয়েরা। মালদ্বীপের বিপক্ষে 1 জয়ে 3 পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে উঠল স্বাগতিকরা। এই জয়ে সেমিফাইনালে ওঠার পথেও 1 পা দিয়ে রেখেছে স্বাগতিক ভারত। মালদ্বীপকে উড়িয়ে দেওয়ার ম্যাচ শেষে গোল ব্যবধান বাড়িয়ে নিয়েছে প্রিয়াঙ্কা আভিকারা। গোল গড়ের হিসাব পৌঁছে গেছে 11-তে। এই গ্রুপের ম্যাচ শেষে নেপালের ঘরেও রয়েছে পূর্ণ 3 পয়েন্ট। ভুটানকে হারিয়ে নেপালের গোল গড় 1। উদ্বোধনী দিনে এ ও বি গ্রুপের একটি করে ম্যাচ গড়িয়েছে মাঠে। বি গ্রুপের আরেক দল ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ মাঠে নামবে বৃহস্পতিবার। মারিয়া মান্ডাদের প্রতিপক্ষ মালদ্বীপ। একই দিনে এ গ্রুপের আরেক ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ভুটান। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বাদ পড়বে ব্রাজিল, চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। জার্মান অর্থনীতিবিদ ক্লেমেন্টের গাণিতিক বিশ্লেষণ নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব। এর আগে টানা 3 বিশ্বকাপের সফল ভবিষ্যৎবাণী করে নজর কেড়েছেন এই অর্থনীতিবিদ। বিশ্বকাপ শুরুর আগেই যা বিচলিত করেছে ব্রাজিলের সমর্থকদের।
বিশ্বকাপের প্রত্যেক আসরে ফেভারিট দল হিসেবে খেলতে নামে ব্রাজিল, কিন্তু 24 বছর হতে চলেছে তাদের ব্যর্থ হেক্সা মিশনের। 2002 সালে শেষ ট্রফি জেতার পর নেইমাররা সর্বোচ্চ সেমিফাইনাল খেলেছে একবার 2014 সালে। 26 বিশ্বকাপেও তাই উন্মাদনার শেষ নেই সেলেসাওদের নিয়ে। তবে সম্প্রতি এক জার্মান অর্থনীতিবিদের ভবিষ্যৎবাণী তুমুল আলোড়ন তৈরি করেছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। জার্মান বিনিয়োগ বিশ্লেষক ও অর্থনীতিবিদ ইয়াওখিম ক্লেমেন্টের গাণিতিক মডেল ও বিশেষ অ্যালগরিদম দাবি করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার গ্রুপ পর্ব পার করলেও নকআউট পর্বের শুরুতেই অর্থাৎ রাউন্ড অফ 32 থেকেই বিদায় নেবে। শুধু তাই নয়, ফুটবল ইতিহাসের অন্যতম বড় চৌকার্স খ্যাত নেদারল্যান্ডস এবার ঘরে তুলবে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ট্রফি। ক্লেমেন্টের এই ভবিষ্যৎবাণী উড়িয়ে দেওয়া যাবে না একেবারেই। এর আগে টানা 3টি বিশ্বকাপের একেবারে সঠিক ভবিষ্যৎবাণী করে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন তিনি। 2014 সালে তিনি নিখুঁতভাবে বলেছিলেন জার্মানি চ্যাম্পিয়ন হবে। 2018 সালে তার মডেলে উঠে আসে ফ্রান্সের নাম। 2022 সালে তিনি মেলান আর্জেন্টিনার জয়ের সমীকরণ। টানা 3 বার শতভাগ সফলতার পর এবার 2026 সালের জন্য তার অ্যালগরিদম বেছে নিয়েছে নেদারল্যান্ডস দলকে। তার মডেল অনুযায়ী এবার ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। সেখানে পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি উঁচিয়ে ধরবে ডাচরা। সবকিছুর পর ফুটবল অনিশ্চয়তার খেলা, তাই ব্রাজিল ভক্তদের এখনই হতাশ হতে বলছেন না ক্লেমেন্ট। মাঠের পারফরমেন্সের পাশাপাশি ভাগ্যের ছোঁয়াও বড় একটি বিষয় হবে বলে মনে করেন এই জার্মান অর্থনীতিবিদ। নাইম হামিদ, ডিবিসি নিউজ।